রাজধানীর খিলগাঁওয়ে আগুন, সমিল সহ পুড়ল ২০ দোকান। করাইল বস্তিতে আগুনে বেশ কিছু বসতঘর পুড়ে ছাই। রাজধানীর উত্তর সিটিতে ৪৭ মালি নিয়োগ করেও রক্ষা হলো না ১.৫ লাখ গাছ। মুখ থুবড়ে উষ্ণতা কমানোর প্রকল্প নির্ভর এই যে গাছগুলো লাগায় তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। মালিক শ্রমিক দ্বন্দ্বে সফল হচ্ছে না ঢাকার গণপরিবহনে শৃঙ্খলার উদ্যোগ। অন্তর্বর্তী সরকারকেই জোরালো পদক্ষেপের তাগিদ। এরা গোপনে বিরোধিতা করে আমাদের এই মালিক এবং এই শ্রমিকরা গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট। বেশি পানি নির্ভর আবাদ কমানোর পরামর্শ, ধান উৎপাদন কমার শঙ্কায় স্থানীয়রা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ল বেশ কিছু বসতঘর। শুক্রবার গভীর রাতে আগুন পৌনে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ে তালতলায় একটি সমিলে লাগা আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত ২০টি দোকান। উভয় ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্তের পরে তথ্য দেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাবেন মাঝার ইমন। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে আগুন লাগে রাজধানীর খিলগাঁয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি সমিলে। কেমিক্যাল ড্রাম, সমিলের কাঠ, গ্যারেজের সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে যাওয়া আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত ২০টি দোকান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও যুক্ত হয় ৭টি ইউনিট। ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাস্টেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। অনেকগুলো সোর্স হতে পারে, অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এই দৃশ্য রাজধানীর বনানীর করাইল বস্তির। শুক্রবার রাত পৌনে ১টার দিকে লাগা আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হলে পৌনে ১ ঘন্টার চেষ্টায় রাত ১:৩০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির বাসিন্দারা বলছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। আমাদের পাওয়াটা কেটে গেছে, অনেক আমরা ব্যথা পাইছি, আমরা অনেক মানুষ পড়ে গেছে, আহত হয়েছি, আমরা হাতে পায়ে ব্যথা পাইছি, অনেক হাত পাও কেটে গেছে এটুকু। আর আগুন নিয়ন্ত্রণ আসছে। আমরা যতটুকু ঘর সর বাংলার কাজ ভাঙছি, তখন ফায়ার সার্ভিস গাছ যখন আসছে তখন আমরা সাথে সাথে এর হেল্প করছি। বস্তির অনেকেই আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় দ্রুততম সময়ে আগুন নেভানো গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তদন্তের পরই জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। তো ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। মাঝার ইমন, এখন, ঢাকা।
উত্তাপ কমাতে 2024-25 অর্থ বছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যার পরিচর্যায় নিয়োগ দেওয়া হয় 47 জন মালিককে। কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব গাছ। এ অবস্থায় সিটি কর্পোরেশন আবারও নতুন করে গাছ লাগানোর উদ্যোগের কথা বলছে। বাকিটা জানাচ্ছেন শম্পা বিশ্বাস। পরিচর্যার অভাবে ফুলকুড়ি ঝরে পড়েছে আগেই। এখন প্রতিদিন ট্রাকের ধাক্কায় গাছগুলোর মাথা ভাঙতে ভাঙতে শুধু মৃত্যুর অপেক্ষা। ইতোমধ্যে তেজগাঁওয়ের আনিসুল হক সড়কে লাগানো প্রায় লাখখানেক গাছের সংখ্যা নেমে এসেছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায়। উত্তাপ কমাতে 2024-25 অর্থ বছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 1,35,000 গাছ লাগানো হয়েছে, যার মধ্যে 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানো হয়েছে 90,000 গাছ, আর বাকি 45,000 গাছ লাগানো হয়েছে চলতি বছর। এসব গাছের পরিচর্যার জন্য 47 জন মালিও নিয়োগ দেয় ডিএনসিসি, যদিও তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না নগরবাসীর। ফলে একরকম অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে বেশিরভাগ গাছ। দিন দিন আমাদের টেম্পারেচার বাড়ছে, তো সেই ক্ষেত্রে গাছ লাগানোটা অনেক বড় একটা ভূমিকা রাখে। বিভিন্ন মিডিয়াকে নিয়ে এসে গাছ লাগানো হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, বাট নেক্সট যে পরিকল্পনা, এই দুটোগুলোকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা মনে হয় না সিটি কর্পোরেশনের কখনো ছিল বা কখনো আছে। তারা গাছ লাগায় চলে যায়, শেষ, তাদের কাজ শেষ। বাট দে শুড কাম ব্যাক অ্যান্ড সি হোয়াটস গোয়িং অন। প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, গাছের পরিচর্যা করা উচিত। যারা এটার দায়িত্বে আছে তাদেরই উচিত যথাযথ পদক্ষেপগুলো নেওয়া। এমন অবস্থায় সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পনায় খানিকটা বদল এনে সড়ক বিভাজক এবং খালের পাড়ে সংস্থাটি এবছর আগের 2 লাখ সহ মোট 2.5 লাখ গাছ লাগাবে। আমাদের যে শহরের মধ্যে মিডিয়ানগুলোতে গাছ লাগানো এবং বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা আমাদের যে 21টি খাল এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, সেই খালের 2 পারে আমাদের এই গাছগুলো পরবর্তী যে অংশটা বাকি আছে সেটা লাগাবো। একই সঙ্গে এ পর্যন্ত লাগানো গাছের 80% টিকে আছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমি যতদূর জানি যে আমাদের 20% গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু 80% গাছ টিকেছে। যদিও সরেজমিনে এসব গাছের অস্তিত্ব মেলেনি, নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিচর্যা না করে দায়সারা প্রকল্প বাস্তবায়ন করে জনগণের অর্থের অপচয় করছে সিটি কর্পোরেশন। যেন তেনভাবে যে কোনো জায়গায় যখন গাছ লাগানো হয়, এই গাছগুলো পরবর্তীতে টিকে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রকল্প নির্ভর এই যে গাছগুলো লাগায়, তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। ঢাকা শহরে এভাবে চলতে থাকলে অর্থের অপচয় তো চলছে, জনগণের অর্থ অপচয় চলছে, এটা চলবে, কিন্তু আমরা বেনিফিটটা পাবো না। রাজধানীর তাপমাত্রা কমাতে ডিএনসিসি এলাকার মিরপুর, মহাখালী, বনানী, গুলশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ লাগানো হয়, কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তা থেকে হারিয়ে গিয়েছে সেসব গাছ। এমন অবস্থায় নগরের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি রক্ষায় সিটি কর্পোরেশনকে সুষ্ঠু নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। অনিয়ম আর নৈরাজ্যের বেড়াজালে রাজধানীর গণপরিবহন, যত্রতত্র যাত্রী ওঠানামা, অসুস্থ প্রতিযোগিতায় অতিষ্ঠ সাধারণ যাত্রীরা, সাথে মনের উপরে খাড়ার খা ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিবহন মালিকদের দাবি, মালিক শ্রমিকের দ্বন্দ্বে কার্যকর করা যাচ্ছে না সরকারি উদ্যোগ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সংস্কৃতি বদলে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার আনতে জোরালো পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। এই শহরে রোজকার যাতায়াতে পরিবহন বলতে ভরসা জরাজীর্ণ লোকাল বাস। নগরীতে চলার পথে যার আরেক নাম ভোগান্তি। নিয়মের তোয়াক্কা না করে ছুটে চলাই এখানে নিয়ম। বেপরোয়া গাড়ি চালানো, চালক হেলপারদের দৌরাত্ম্য আর অনিয়ম গণপরিবহনের রন্ধ্রে রন্ধ্রে, যা থেকে নিস্তার নেই সাধারণ যাত্রীদের। রাস্তার মোড়ে গাড়ি থামানো নিষেধ সত্ত্বেও বিভিন্ন কোম্পানির বাস যানজট সৃষ্টি করে যাত্রী তোলায় ব্যস্ত। দেখেও দেখার কেউ নেই, নিরুপায় যাত্রীরা। ট্রান্সপোর্টের ব্যাপারে কোনো সুবিধাই সন্তুষ্ট না আমরা এই দেশে। টিকিট সিস্টেম করলে সুবিধা হবে কি? অবশ্যই সুবিধা হবে, অনেকটা ভালো হবে আমাদের। একদমই সন্তুষ্ট না ভাই, যানজট অনেক বেড়ে গেছে ভাই। এইখানে স্টপেজ
হয়তো বা 2 মিনিট থাকার কথা, এখানে 10-15 মিনিট ব্যয় করতেছে, তাহলে আমাদের জন্য সমস্যা না? তবে চালকরা বলছেন নির্দিষ্ট স্ট্যান্ডে যাত্রীরা বাসে ওঠানামা করতে না চাওয়ায় এমন পরিস্থিতি। যাত্রী মানলে আমরাও মানবো, আমরা মানলে যাত্রীও মানবো। রাস্তা তো ক্লিয়ার রাখছি আমি, দেখেন আরো তো গাড়ি আসে। আমাদের তো একটা স্ট্যান্ড দরকার গাড়ি রাখার মতো, সেটা তো কোনো ভাবেই পাইতেছি না। 10 টাকার দাঁড়ায় আছে সামনে গাড়ি, আমি তো সিরিয়ালে আছি, আমি লাইনে আছি, আমি চলে যাবো। বাসের এমন অনিয়মের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় হঠাৎ জুড়ে বসেছে ব্যাটারি চালিত অটোরিকশা। বিশেষ করে 24-এর শুরু থেকেই বাড়তে থাকে যার দাপট। গেল বছরের মাঝামাঝির পর দখল নিতে থাকে ঢাকার মূল সড়কের, যা দিন দিন যানজট বাড়িয়ে গতি কমাচ্ছে রাজধানীর। অটোরিকশা মেন রাস্তায় চলার কথা না চলতেছে, যেহেতু যেভাবে পারে ঢুকে যাচ্ছে, প্রতিদিনই ডেলি 2-4টা 10টা লোকের পা ভাঙতেছে, জনগণ দেখছে নীরবে থাকতেছে। যদি এই রিক্সা আর অটোটারে প্রত্যেক চক্করে আসতে পারবে না, মেন রোডে আসতে পারবে না, যদি এটা করা যায় তাহলে অর্ধেক রাস্তা ফ্রেশ হয়ে যায়। আপনাদের দোয়াও চাই, মাপও চাই, এই রুটেই চলেন সব? আমি সব সময় এই রোডেই চলি, এই রোডে আমার গাড়িটা চলে, কিন্তু নির্যাতিত ভাই এই বাংলার জমিনে আছি ভাই, মুখ খুলবো না। জান প্রথমভাবে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি যে এইভাবে থাকলে তো অনেক সমস্যা, তারপরেও যারা শুনতেছে না তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছি। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে 2005 সালে কৌশলগত পরিপত্র তৈরি হয়, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঠামোর মধ্যে আনা যায়নি। সে সময় 125টি রুটে গণপরিবহন চলাচলে রুট পারমিট থাকলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 350-রও বেশি। নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কর্তৃক এ ধরনের নির্দেশনা বিভিন্ন জায়গায় দেয়া থাকলেও সেটি মানা হচ্ছে না, ঘটছে উল্টো ঘটনা। আমরা দেখছি যেখানে নির্দিষ্ট বাস থামার কথা সেখানে না থেমে বাসগুলো থামছে রাস্তার মোড়ে কিংবা মাঝখানে। এভাবে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী এবং চালকদের সচেতন হওয়ার পাশাপাশি নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। হাতির ঝিলে 8.5 কিলোমিটার একটা সার্কিট আছে, ওখানে একটা কোম্পানি চলে এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী উঠানামা করে, চালক বেতনভুক্ত। একই জিনিস কিন্তু গুলশানে আছে। সুশৃঙ্খলের বেনিফিশিয়ারি হবে এই ঢাকার যারা জনগণ আছে, কিন্তু বিশৃঙ্খলের বেনিফিশিয়ারি কিন্তু এই পরিবহনের মালিক। পরিবহন নেতাদের স্বীকারোক্তি, মালিক শ্রমিক বিরোধিতায় আলোর মুখ দেখছে না সরকারের উদ্যোগ। মালিকরা শ্রমিকরা 50%, সব মালিক শ্রমিক না, এরা গোপনে বিরোধিতা করে আমাদের এই সিস্টেমটার। কারণ এই মালিক এবং এই শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ, গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। এই পরিবহন সেক্টরকে শৃঙ্খলা আনয়নের জন্য যা যা করণীয় দরকার আমরা সহযোগিতা করব, কথা দিয়েছি, কারণ আমরাও চাই এই সেক্টরে শৃঙ্খলা ফিরে আসুক। পরিবহন বিশেষজ্ঞদের দাবি, গণপরিবহন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে প্রকৌশল ও কারিগরি জ্ঞানকে গুরুত্ব দেয়া সহ সমস্যার মূলে হাত দিতে হবে। গণপরিবহনটাকে সুশৃঙ্খল করলে কাজ হিসাবে দৃশ্যমান দেখাতে পারবে, ঢাকা শহরের যানজটটা দূর হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকবে এবং এটার সাথে সংশ্লিষ্ট যেহেতু আম জনতা, তারা কিন্তু লাইক করবে। এই সুযোগটা আমার মনে হয় একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। ঢাকার বাস কবে নির্ধারিত রুট ধরে চলাচল করবে, আর কবেই বা ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ আনা যাবে? এমন প্রশ্ন যখন নগরবাসীর মনে, তখন সরকারি সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কি ভাবছে? মারামারি করে সে রাস্তায় জ্যামের সৃষ্টি করে, এর থেকে আপনি যদি স্মুথলি চালান, বেতন দেন, এটা মোটিভেশনের বিষয়, এটা সময়ের বিষয়, চালক কন্ডাক্টর যারা, তাদেরও বোঝার বিষয়। তো আমরা চেষ্টা করছি এবং সেটার ফলাফল আসবে, কিন্তু তাই বলে এই যে মানে দৃশ্যমান উন্নতি আমরা এই মুহূর্তেই পাচ্ছি না। 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, তারা আসলে নীতিমালা, খসড়া নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে এবং একটা বুয়েটকে দিয়ে একটা স্পেসিফিকেশনে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গণপরিবহন ব্যবস্থাপনায় সমস্যা সমাধানে দীর্ঘসূত্রতা কাটিয়ে ধীরে ধীরে বাস মালিক পক্ষকে নিয়মের আওতায় আনার উদ্যোগ দেখার অপেক্ষায় নগরবাসী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 5 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাচিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাক দুপচাচিয়া এলাকায় যাত্রীসহ একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের 3 আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত 3 যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। বাকি 1 জনের অবস্থাও এখন আশঙ্কাজনক। পুলিশ বলছে, নিহতরা সবাই একটি টাইলস কারখানার শ্রমিক। কাজ শেষে একসাথে বাড়ি ফিরছিলেন তারা। ভ্যানের এক্সেল ভেঙে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল ও গুলির খোসা পাওয়া গেছে। পুলিশ জানায়, গেল রাত 10টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ 3 জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় 2টি মোটরসাইকেল ও গুলির খোসা। নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রোজা শুরুর আগেই ঈদের বেচাকেনায় জমজমাট চট্টগ্রামের পাইকারি টেরি বাজার। বন্দরনগরীর বাসিন্দা ছাড়াও এখানকার 110টি ছোট বড় মার্কেটে প্রতিদিন ছুটে আসছেন সারা দেশের ক্রেতারা। এবার ভারতীয় পোশাকের বদলে পাকিস্তানি পোশাকের সরবরাহ এবং চাহিদা বেড়েছে ক্রেতাদের কাছে। ঈদ ঘিরে 1,500 কোটি টাকার পোশাক বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের পোশাকের জন্য ক্রেতারা প্রথমেই ছুটে আসেন শত বছরের পুরনো টেরি বাজারে। আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচা বিক্রি শুরু হয় রমজানের 1 মাস আগে থেকে। ছোট বড় মিলিয়ে 110টি মার্কেটে এখন ক্রেতাদের এমন ভিড়। স্থানীয়রা ছাড়াও সারা দেশের খুচরা বিক্রেতারা এখান থেকে পোশাক নিয়ে যাচ্ছেন। মিলছে কাতান, লিনেন, জামদানি, সুতি, শিফন ও প্রিন্ট সহ দেশি বিদেশি সব ধরনের কাপড়। ক্রেতারা বলছেন, ঈদের সময় মার্কেটে ভিড় থাকে বেশি, তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন অনেকে। এবার পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে বাহারি ডিজাইনের পাকিস্তানি পোশাক। প্রাইস আগের তুলনায় একটু বেশি, বাট মোটামুটি ঠিক আছে, নিতে পারবো। আমরা ধরুন ঈদের মধ্যে ঝামেলা রোজা রাখি, অনেক সমস্যা না। এখন আগেভাগে নিলে টেলারও নিবে ভালো মতো, আর একটু সুলভ মূল্যে পাবো। এখানে পাইকারি মার্কেট আছে, খুচরা। আমরা দেখে শুনে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখে শুনে আমাদের কমফর্ট অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলো নিতে পারি। পাঞ্জাবির কাপড় দেখতেছি, প্যান্টের কাপড় দেখতেছি। মানে আগেভাগে আসছি কি জন্য, মানে আরও দেরি হলে তো একটু ঝামেলা হবে, সেই জন্য আর কি। টেরিবাজারে দোকানের সংখ্যা প্রায় 3000। গেল 1 দশকে টেরিবাজারে ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। গড়ে উঠেছে অর্ধশত বড় ওয়ান স্টপ দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতাসহ নানা পণ্য। এসব দোকানে প্রতিদিন গড়ে বিক্রি 5 লাখ টাকার বেশি। এবার রোজার ঈদে টেরিবাজারে 1,500 কোটি টাকার উপরে ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে। 70% 3 পিস, 30% শাড়ি, 40% মধ্যে এখন এবছর তো ইন্ডিয়ান 3 পিস নাই বললেই চলে। তো পাকিস্তানি মূলত 30% পাকিস্তানি, 70% লোকাল। দেশীয় কাপড় আর পাকিস্তানি কাপড় সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজতেছে, সেজন্য পাকিস্তানি এবং দেশিটা মাস আগের থেকে আরম্ভ, কারণ আমাদের হোলসেল বেশি, তো দামটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে ডলার আগে ছিল যে ওই 110 টাকা 15 টাকা, এখন 125 টাকা। তারপরে বাংলাদেশের টাকার মান কমে গেছে। হালামলের ফ্যাশনের জন্য বিখ্যাত এই বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ভারত, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে পোশাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তবে এবছর ভারতীয় পোশাকের চাইতে পাকিস্তানি পোশাক বেশি আমদানি হয়েছে বলে দাবি তাদের। ঈদ উপলক্ষে ছোট ছোট দোকানগুলো 30 থেকে 50 লাখ আর বড় দোকানগুলো কোটি টাকার উপরে বিনিয়োগ করেছেন। এখানে ভিসা জটিলতা এবং অন্যান্য কারণে ইন্ডিয়ান মালের এবার ওই বাজার সয়লাভ হয় নাই। তবে পাকিস্তানি মালের একটু
চাহিদাটা বেশি এবং এবার পাকিস্তানি ক্রেস্ট একটু বেশি। ইন্ডিয়াকে টেক্কা দেওয়ার মতো কোয়ালিটি অবশ্যই আমাদের বাংলাদেশের টেক্সটাইল করেছে। এবার যথেষ্ট পরিমাণে আমার দেশীয় কালেকশন এখানে টেরিবাজার আমি দেখতেছি। ব্যাংক লোন থেকে শুরু করে তার খরচ করে স্বর্ণ বিক্রি করে, যাতে একটি বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস যখন ব্যবসা হবে সে বড়ি বিক্রি তার খরচ করে হলো ভালো ব্যবসা করার জন্য এবং কোয়ালিটি মাল আনার জন্য ব্যবসায়ীরা প্রতি বছর নেই, এবারও সেরকম প্রস্তুতি গ্রহণ করেছে। পছন্দের পোশাক কেনার পর ক্রেতারা ছুটে যান টেইলার্সে। তাই এই বাজার ঘিরে গড়ে উঠেছে কয়েকশো টেইলার্সের দোকানও। সেখানেও ঈদের আগে নতুন পোশাক বানাতে রাত দিন ব্যস্ত কারিগররা। গত 1 মাস থেকে ঈদের কাজ করতেছি, কম বেশ করে মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না। আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অন্য সব বছরের চাইতে আশা রাখি ভালো হবে। আমদানি পোশাক ও থান কাপড়ের জন্য বিখ্যাত এই বাজারে উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর বেচাকেনা হয় প্রায় 5,000 কোটি টাকার পোশাক। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ রসুন। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে পাইকারিতে রসুনের দাম কমেছে কেজিতে 10 টাকা আর 5 টাকা কমেছে পেঁয়াজের দাম। নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন নতুন রসুন পেঁয়াজের এমন দাম কতদিন থাকবে, ব্যবসায়ীরা কি বলছেন? শাপিন গত প্রায় 1 মাস থেকেই নওগাঁর হাট বাজারগুলোতে নতুন এসব রসুন এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে এসব রসুন পেঁয়াজের দাম এখন কমে এসে বলা যায় যে গত 1 সপ্তাহ থেকে রসুনের দাম কমেছে কেজিতে 10 টাকা এবং পেঁয়াজের দাম কমেছে 5 টাকা। মৌসুমের শুরুর কথা যদি বলি যে 1 মাস আগে রসুন কেজি ছিল 150 টাকা পর্যন্ত এবং পেঁয়াজ ছিল 90 থেকে 100 টাকা পর্যন্ত। পর্যায়ক্রমে এখন রসুন পেঁয়াজের দাম কমে রসুনের দামের কথা যদি বলে যে এখন রসুন বিক্রি হচ্ছে 10 টাকা কমে 80 থেকে 90 টাকা কেজি এবং পেঁয়াজ 5 টাকা কমে গত 1 সপ্তাহের ব্যবধানে 5 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি পর্যন্ত। রসুন পেঁয়াজের দাম কম থাকার কারণে ক্রেতাদের মাঝে বেশ স্বস্তি ফিরেছে বলে আমরা জেনেছি। আর যেহেতু নওগাঁ জেলায় এইসব মশলা জাতীয় পণ্যের উৎপাদন কম পরিমাণ হয়ে থাকে, যার কারণে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা পাশের জেলা নাটোর এবং পাবনা থেকে এইসব রসুন পেঁয়াজের সংগ্রহ করে জেলার চাহিদা পূরণ করে থাকেন। মূলত এই পাশের জেলার উপরে নওগাঁর এই রসুন পেঁয়াজের বাজার নির্ভর করে এবং এই পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে 2 দিন আগে তারা নওগাঁ, নাটোর এবং পাবনা থেকে এইসব রসুন পেঁয়াজ সংগ্রহ করে থাকেন এবং 2 দিন পরে তারা এখানে বিক্রি করে থাকেন। তারা বলছেন যে বর্তমান যেহেতু রসুন পেঁয়াজের দাম কম রয়েছে, তবে সামনে যেহেতু রোজা এবং রমজান শুরু হবে সেই সময় চাহিদা অনেকটাই বেশি থাকে বলে তারা জানিয়েছেন এবং সেই সময় এই মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। আর কৃষকের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি, যেহেতু এখন এইসব রসুন পেঁয়াজের দাম কম রয়েছে তাদের অনেকটাই লোকসান হচ্ছে বলে তারা জানিয়েছেন। কারণ মৌসুমের শুরুতে যখন এইসব পেঁয়াজ রোপণ করা হয়েছিল সেই সময় অনেকটা বাড়তি দামে এই বীজগুলো কিনে তাদের রোপণ করতে হয়েছিল। বলা যায় যে বিঘা প্রতি কমপক্ষে 5 থেকে 7,000 টাকার মতো খরচ বেশি পড়েছিল এবং যেহেতু এখন এই দাম কমে এসেছে যার কারণে তাদের কিছুটা লোকসান গুনতে হচ্ছে। তবে রোজা রমজানের পর আবার যেহেতু কুরবানি ঈদ রয়েছে সেই সময় দাম বাড়বে এবং তারা লাভবান হবেন বলে জানিয়েছেন। আর ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেহেতু এখন রমজান মাস উপলক্ষে কিছুটা বেশি কিনছেন আর এখান থেকে এইসব রসুন পেঁয়াজ জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে। বলা যায় যে প্রতিদিন এই বাজার থেকে প্রায় 5 থেকে 6 লক্ষাধিক টাকা রসুন এবং পেঁয়াজ বেচা কেনা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে রসুন পেঁয়াজের দাম নিয়ে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে বিপাকে কৃষকরা। সেচ নির্ভর চলতি মৌসুমে ধান চাষে এই সংকট আরও তীব্র হবে। এমন পরিস্থিতিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বেশি পানি ব্যবহার হয় এমন ফসল চাষাবাদ কমানোর পরামর্শ দিয়েছে। এমন উদ্যোগে ধান উৎপাদন কমার শঙ্কায় স্থানীয়রা। আর কৃষি বিভাগ বলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্যই পানির ব্যবহার নিশ্চিতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সোহান মাহমুদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত।
বড় মৌসুম ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে পড়েছে ধানের চারা রোপণের ধুম। সরিষা, গম ঘরে তুলে জমি প্রস্তুতে ব্যস্ত চাষিরা। তবে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে এবার বরেন্দ্র অঞ্চলে কমেছে বোরো আবাদের পরিমাণ। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অতিরিক্ত পানির ব্যবহার হয় এমন ফসল চাষে নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই জেলা সদর, নাচল ও গোমস্তা পৌর উপজেলায় ধানের পাশাপাশি আবাদ করা হচ্ছে মসুর, ভুট্টা, পেঁয়াজ সহ নানা জাতের ফসল। তবে ধান চাষ কমানোয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি কমার জন্য ধরলেন যে ধানটা কম করতে দিয়েছে, গমটা বেশি জমিতে। 5 বিঘা করে ধান চাষ করলে আমাদের ব্যবসাটা ভালো হয়, লাভটা হয়। এখন ধরলেন 3 বিঘা ভূমিটা আমাদের ফাঁকায় থেকে যাবে, এই ধরলেন আমাদের কৃষকের ক্ষতি। পদ্মা থেকে যদি পানি এনে দেয় সংগ্রহ বিএমডি কিংবা সরকার, তাহলে আমাদের ধান চাষ হবে না, ধান চাষ হবে না। সেচের ডিপ অপারেটর জানান, এলাকা ভেদে কয়েক বছরে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে 150% পর্যন্ত। আর বিএমডিএ কর্তৃপক্ষ বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আমরা এখন সচেতন না হয় দেখা যাবে একসময় কিছু পানি টানি কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমরা আগে 70-80 বিঘা করে ধান চাষ করতাম এই খরা মৌসুমে। আমরা এখন একবারেই সীমিত 20-30 বিঘা আমরা এই নির্দেশনা দিয়েছি, আমরা এই নির্দেশনা আমরা পালন করছি। মাটির নিচে যে অ্যাকুইফার আছে সেই অ্যাকুইফারে সন্তোষজনক পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে টিউবওয়েলের ডিসচার্জগুলো অনেক কমে গিয়েছে। ফলে এইসব এলাকায় একটা বিরূপ প্রভাব যেন সৃষ্টি না হয়, সেই জন্যই বরেন্দ্র কর্তৃপক্ষ আগে থেকেই কৃষকদেরকে সজাগ সচেতন করতেছে। কৃষি বিভাগ বলছে পানির ব্যবহার কমাতে তেল, ডাল জাতীয় ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। বড় সিজনে আমরা যে ধান করি সেটিতে 21টা থেকে 23টা সেচ লাগে আমাদের, কিন্তু আমরা যদি গম, ডাল জাতীয় বা ভুট্টা বা সবজিতে যাই তাহলে সেখানে 2 থেকে 3টা সেচ হলেই চলে। সেক্ষেত্রে আমাদের যে নিচের থেকে যে ভূগর্ভস্থ যে পানি উত্তোলন সেটা কমে যায়। গত বছর জেলায় ধান চাষ হয়েছিল 52,200 হেক্টর জমিতে, আর চলতি বছরে রোপণ করা হয়েছে 40,175 হেক্টর জমিতে। এখন চাঁপাইনবাবগঞ্জ। শেরপুরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। হুমকিতে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ ফসলি জমি সবকিছুই। স্থানীয় প্রশাসন বলছে বারবার অভিযানেও বালু খেকোদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর থেকে নেত্রকোনা, সিলেট ও ময়মনসিংহের হালুয়াঘাট যেতে পাড়ি দিতে হয় ভোগাই নদী। যাতায়াত সহজ করতে 2011 সালে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চারালি সেতু। গত কয়েক বছর ধরে সেতু এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 5 আগস্টের পর যা আরও বেড়েছে। এতে পিলারের নিচে তৈরি হয়েছে গর্ত, পেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এ অবস্থায় ধসে পড়ার শঙ্কায় রয়েছে সেতুটি। প্রশাসনের আড়ালে শ্রীবর্দী সোমেশ্বরী নদী থেকেও তোলা হচ্ছে বালু। উপজেলার মেঘাদল, হারিয়াকোনা ও কর্ণজোড়ায় প্রতি রাতে বিক্রি হচ্ছে শত শত ট্রাক বালু। একই অবস্থা ঝিনাইগাতির মহারশী নদীরও। এতে নদী যেমন তার গতিপথ বদলাচ্ছে, তেমনি ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ। বালুঘাটটা মানুষের বাড়ি ঘর এটা সব মনোরঞ্জন উচ্ছেদ হয়ে গেছে। এমন ভাবে ক্ষতি করছে, একটা পিলারের গড়িত কোনো আপনি পাবেন না, মাটি পাবেন না। প্রশাসন আসে, আসার পরে অভিযান হয়, অভিযান হওয়ার পরে আবার পুনরায় আবার বালু তোলা শুরু হয়ে যায়। প্রতি রাতেই প্রচুর মোটামুটি 2 থেকে 300-400 ট্রাক প্রতি রাতে আর কি বালু বের হইতেছে। দইসা পড়া যায় তাহলে ব্রিজ তো থাকবো না। ব্রিজ না থাকলে আমরা নাকুগাঁও ডিপোতে যাতায়াত করতে পারবো না, জেলাতে যাতায়াত করতে পারবো না, বা দূর দূরান্ত থেকে লুকে যায় বর্ডার রোডে। অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে সংকট নিরসনে সকলের সহায়তা চান তারা। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু তোলায় গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালত 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। জরিমানা করা হয় প্রায় 28 লাখ টাকা। ধ্বংস করা হয়েছে ড্রেজার মেশিন ও পাইপ। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। দুবাইয়ে শেষ হলো 5 দিন ব্যাপী গালফুড মেলা। মেলায় বাংলাদেশি 41টি প্রতিষ্ঠান এবার $3.5 কোটি ক্রয়াদেশ পেয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকের কম। ব্যবসায়ীরা বলছেন ভিসা জটিলতায় বাংলাদেশি ক্রেতা না পাওয়ায় ক্রয়াদেশ কমেছে। মেলায় পর্যাপ্ত জায়গা না থাকারও
অভিযোগ ব্যবসায়ীদের। তবে আগামী বছর আরও বড় পরিসরের ভেন্যু ঘোষণা দিয়ে এবারের আসরের ইতি টেনেছে সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। দুবাই শেষ হলো 5 দিনের গালফুড মেলা। এবার বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান ক্রয়াদেশ পেয়েছে প্রায় $3.5 কোটি। শুক্রবার মেলার শেষ দিন এই তথ্য জানায় বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল উইং। গত বছর মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ পেয়েছিল প্রায় $10 কোটি। বাংলাদেশিদের ভিসা জটিলতা থাকায় এবার মেলায় অংশগ্রহণকারী ছাড়া দেশীয় বায়াররা তেমন অংশ নিতে পারেননি। এতে গত বছরের তুলনায় এবার ক্রয়াদেশ কমেছে। তবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিত ক্রয়াদেশের বাইরেও সম্ভাব্য ক্রয়াদেশ পেয়েছে প্রায় $1 কোটি। বৈশ্বিক বাজারে পণ্যের প্যাকেজিং সহ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ জানান ব্যবসায়ীরা। এখানে শুধুমাত্র বাংলাদেশি প্রোডাক্টই ডিসপ্লে করে এবং আমাদের কাস্টমার, ইম্পোর্টার, বায়ার সবগুলাই বাংলাদেশি। ভিসা অ্যাভেলেবেল ছিল না। ভিসাগুলো আপনার ছিল যারা পার্টিসিপেন্টদের শুধু ভিসা দেওয়া হয়েছে, কিন্তু অন্যরা ভিসা পায়নি। আমাদের অর্জনগুলোর সাথে সাথে কিছু আমাদের নতুন নতুন সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। যেমন ধরুন আমরা স্পেস কম পেয়েছি, অসুবিধা না, আমরা এটাকে ম্যানেজ করে নিতাম, এইখানে একটা আমাদের বেনিফিট আসতো। আমরা প্রচুর অর্ডার পেয়েছি এই বছর। কোভিডের পর আমার মনে হয় এই বছরেই খুব বেশি মাত্রায় বেশি সংখ্যক লোক হাজির হয়েছেন। গুণগত মান নিয়ে আমি খুব একটা মেজর দেখি না, সমস্যা দেখি না। আমরা মোটামুটি ধাক্কা খেয়ে খেয়ে একটা আন্তর্জাতিক মানে পৌঁছিয়েছি আমাদের প্রোডাক্টগুলা, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্যাকেজিংটা আসলেই ডেভেলপ করতে হবে। তবে এবার নতুন 6টি গন্তব্য যোগ হয়েছে সিটি গ্রুপের পণ্য রপ্তানির তালিকায়। এটা শুধুমাত্র প্রোডাক্ট ডিসপ্লে অ্যান্ড প্রেজেন্টেশন না, আমাদের মধ্যে যে এক্সপোর্ট নেটওয়ার্ক আছে বাংলাদেশে, আমরা সবাই এখানে আমাদের বায়ার্সের সাথে কানেক্ট হওয়ার পাশাপাশি আমাদের যারা এক্সপোর্ট নেটওয়ার্ক আছে তাদের সাথেও কিন্তু আমরা কানেক্ট হচ্ছি। আমরা 2টি পণ্য, চা এবং প্রিমিয়াম রাস্কে আশানুরূপ সাড়া পেয়েছি। একই সাথে আমাদের 6টি নতুন দেশ আমাদের সাথে রপ্তানি কার্যক্রমে যুক্ত হয়েছে। সেন্ট্রাল এবং ইস্ট আফ্রিকা, ইউরোপের 2টি নতুন দেশ এবং ফার ইস্টের 2টি নতুন দেশ। এবছর $25 মিলিয়ন ইনস্ট্যান্ট অর্ডারের এক্সপেকটেশন নিয়ে কাজ করতেছি। আর ইনস্ট্যান্ট কত অর্ডার পাচ্ছি এটা বড় কথা না, তার চেয়ে বড় কথা হলো যে আমরা একটা পার্মানেন্ট বায়ার পাচ্ছি। গত 2 আসরে বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় পর্যাপ্ত জায়গা না থাকার অভিযোগ তোলেন। এই বিষয়ে এবার মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। পরবর্তী আসরে জায়গা বাড়ানোর আশ্বাস পেয়েছে বাংলাদেশ। কিছু কিছু জায়গায় আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের পণ্যের একটা বৈচিত্র্য দরকার। আমাদের প্রায় সকল স্টলেই একই রকম পণ্য নিয়ে কম্পিট করছেন। পণ্যের বৈচিত্র্য না থাকলে আসলে ওইভাবে বড় আকারে যাওয়া কঠিন। গালফুডের পরবর্তী আসরে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে ভেন্যু হিসেবে যোগ হবে দুবাই এক্সপো সিটি। 1 মাস এগিয়ে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে 2টি আলাদা ভেন্যু নিয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এই মেলা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা মামলায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাদি মাতারকে 25 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশের রায় আসতে পারে। আগামী 23 এপ্রিল সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। 2022 সালের 12 আগস্ট নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে রুশদির মুখ ও ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়। এতে তিনি এক চোখের দৃষ্টি হারান, তার একটি হাতের কর্মক্ষমতাও চলে গেছে। 1988 সালে দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পর ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে রুশদিকে ঘিরে শুরু হয় বিতর্ক। বইটি প্রকাশের 1 বছরের মাথায় সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 8 মাস ধরে মহাকাশে আটকা পড়া 2 নভোচারীকে আগামী 19 মার্চের মধ্যে পৃথিবীতে ফিরে আনার ঘোষণা দিয়েছে নাসা। যদিও ধনকুবের ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন স্পেস এক্সের নভোযানের সাহায্যেই উদ্ধার করা হবে ওই 2 নভোচারীকে, কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে সুনিতা উইলিয়ামস এবং বুচকে ফিরিয়ে আনতে মার্চের 2য় সপ্তাহে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করবে নাসার একটি ইউনিট। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার।
I want people to know the relationship and know more about you. সম্প্রতি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্ক দাবি করেন রাজনৈতিক কারণে মহাকাশে আটকে পড়া 2 নভোচারীকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে। স্পেসএক্সের পক্ষ থেকে তৎকালীন বাইডেন প্রশাসনকে এই প্রস্তাব দেয়া হলেও সেটি আমল নেওয়া হয়নি। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি স্পেসএক্স নয়, নাসার নিজস্ব অভিযানের মধ্য দিয়েই পৃথিবীতে ফিরতে যাচ্ছেন 8 মাস ধরে মহাকাশে আটকে পড়া 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইন্ডিয়া টুডে, দ্য নাগপুর লাইভ সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম আরও বলছে যান্ত্রিক ত্রুটির কারণে নভোযানে আটকে পড়া এই 2 নভোচারীকে উদ্ধারে ক্রু 10 নামের একটি মিশন ঘোষণা করেছে নাসা। মার্চের 12 তারিখ অনুষ্ঠিতব্য এই অভিযানে নাসার 2 নভোচারী অ্যানি ম্যাকপ্লেইন ও নিকোল আইরেসের সাথে যোগ দেবেন জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আরেক নভোচারীও। 6 মাসের এই অভিযানের শুরুতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দেবেন তারা। বর্তমানে ওই স্পেস স্টেশনের কমান্ডারের দায়িত্বে আছেন আটকে পড়া নভোচারীদের একজন সুনিতা উইলিয়ামস। কমান্ড হস্তান্তর হতে সময় লাগবে অন্তত 7 দিন। এরপর মার্চের 19 তারিখ ক্রু 10-এর ড্রাগন স্পেসক্রাফটে চড়ে পৃথিবীতে ফিরবেন সুনিতা ও বুচ। বাকিরা থেকে যাবেন মিশনের জন্য। ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের ভাষ্যমতে ওই 2 নভোচারীকে ইচ্ছে করেই মহাকাশে ফেলে রাখা হয়েছে। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে সুনিতা বা বুচের কেউই এই অভিযোগের সাথে সম্মত নন। 2024 সালের 5 জুন বোয়িংয়ের স্টারলাইনারে চড়ে মহাকাশে পাড়ি জমান সুনিতা ও বুচ। এটাই ছিল মহাকাশচারী নিয়ে বোয়িংয়ের প্রথম মহাকাশ যাত্রা। 21 দিন পর ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে গেল 8 মাস ধরে আটকা পড়েন ওই 2 নভোচারী। এদিকে 2 নভোচারী মহাকাশে আটকা পড়ার পর বারবার আলোচনায় এসেছে তাদের স্বাস্থ্য সুরক্ষার প্রসঙ্গ। এবার এ নিয়ে অদ্ভুত এক প্রতিবেদন প্রকাশ করেছে একদল মার্কিন গবেষক। তবে গবেষণার জন্য নভোচারীর বদলে ল্যাবরেটরিতে ঢোকানো হয়েছে কয়েকটি ইঁদুর। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির টান খুব কম থাকার কারণে পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত হ্রাস পেতে শুরু করে। এর প্রভাব পড়ে মানুষের পিঠ, ঘাড়, উরু ও পায়ের হাঁটুর নিচের পেশিতেও। মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত এনপিজে জার্নালে বলা হচ্ছে নভোচারীরা যদি ট্রেডমিলে দৌড়ানোর বদলে লাফ দেয়ার এক্সারসাইজ করেন তাদের স্বাস্থ্য কম ঝুঁকিতে পড়বে। গবেষণাগারের বিশেষ চেম্বারে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ন্ত্রণের পর কয়েকটি ইঁদুর নিয়ে পরীক্ষা শেষে এই গবেষণা প্রতিবেদন হাজির করে মার্কিন ওই দলটি। Jumping is a very good type of exercise for a lot of things. It's good for cardiovascular fitness, it's good for bone health, muscle strength, power. And so there are already some machines that would allow astronauts to do jumps. নভোচারীদের শারীরিক সুস্থতার পাশাপাশি ভবিষ্যতে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এই গবেষণা দল। এতে করে মহাকাশ যাত্রায় ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব এমন আশাবাদও জানিয়েছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানাবার একবার। রাজধানীর খিলগাঁওয়ে আগুন, পুড়ল সমিল সহ 20 দোকান। কড়াইল বস্তিতে আগুনে বেশ কিছু বসতঘর পুড়ে ছাই। রাজধানীর উত্তর সিটিতে 47 মালি নিয়োগ করেও রক্ষা হলো না 1.5 লাখ গাছ। মুখ থুবড়ে উষ্ণতা কমানোর প্রকল্প। প্রকল্প নির্ভর এই যে গাছগুলো লাগাই তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। মালিক শ্রমিক দ্বন্দ্বে সফল হচ্ছে না ঢাকার গণপরিবহন শৃঙ্খলার উদ্যোগ। অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপের তাগিদ। এরা গোপনে বিরোধিতা করে আমাদের এই মালিক এবং এই শ্রমিকরা গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। এবং চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট। বেশি পানি নির্ভর আবাদ কমানোর পরামর্শ। ধান উৎপাদন কমার শঙ্কায় স্থানীয়রা। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।